আসসালামু আলাইকুম। আজকে আমরা মিডল ইস্ট আই প্রকাশিত একটা এডিটোরিয়ালের অনুবাদ করব এবং অনুবাদ করার সাথে, সাথে এর সাথে সম্পৃক্ত গল্পগুলো বলবো। ইতিহাস বলবো, বর্তমানে চলমান ঘটনাগুলো ব্যাখ্যা করব এবং ভবিষ্যতে কি ঘটতে পারে সে ব্যাপারে কিছু হাইপোথিসিস বলবো আরকি। তো আজকের এডিটোরিয়ালটি প্রকাশিত হয়েছে মিডল ইস্ট আই নামে খুব স্বনামধন্য একটি পত্রিকা, যেটা মিডল ইস্টকে নিয়ে কাজ করে এবং এটা ইউকে থেকে প্রকাশিত হয়। আর এডিটোরিয়ালটা লিখেছেন সাইদ হুসাইন মৌসুভিয়ান। সাইদ হুসাইন মৌসুভিয়ান সম্পর্কে যদি বলতে হয়, উনি একজন ইরানিয়ান ন্যাশনালিস্ট। 1990 থেকে 97 সাল পর্যন্ত উনি জার্মানিতে ইরানের পক্ষ অ্যাম্বাসেডর ছিলেন, রাষ্ট্রদূত ছিলেন। এবং উনি প্রিন্সটন ইউনিভার্সিটির একজন সদস্য, শিক্ষক। তো আমরা মূল আলোচনায় চলে যাই। এই এডিটোরিয়ালটার হেডলাইন দেওয়া হয়েছে সিরিয়া আফটার আসাদ। আসাদ উত্তর সিরিয়া, দ্য উইনার ফর নাও আর তুর্কি অ্যান্ড দ্য ওয়েস্ট। অর্থাৎ লেখক এখানে বলতেছেন যে আপাতত আপাতত আসাদ উত্তর সিরিয়ার বিজয়ী শক্তি হচ্ছে তুর্কি এবং পশ্চিমা বিশ্ব। হাউএভার, আমরা মূল আলোচনায় চলে যাই। প্রথম লাইনে লেখক যেটা বলছেন সেটা হচ্ছে, রাশিয়া অ্যান্ড ইরানিয়ান ইনফ্লুয়েন্স ইন দ্য রিজন ইজ ডিমিনিশড। ডিমিনিশড শব্দের অর্থ আমরা জানি, ডিমিনিশড শব্দের হচ্ছে শেষ হয়ে যাওয়া। এটা খুবই সিম্পল একটা লাইন, যেখানে বলতেছে যে সরি, রাশিয়ান এবং ইরানিয়ান প্রভাব অত্র অঞ্চলে, অত্র অঞ্চল বলতে আমরা মধ্যপ্রাচ্য বলতে যাচ্ছি, বিশেষ করে সিরিয়া এবং সিরিয়া পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে রাশিয়া এবং ইরানের প্রভাব শেষ হয়ে গেছে। এখানে একটা বিষয় ব্যাখ্যা দাবি রাখে যে রাশিয়া এবং ইরানের প্রভাব অত্র অঞ্চলে কেন শেষ হয়ে গেছে। আমরা জানি গত 7 অক্টোবর হামাস ইসরায়েল একটা অপারেশন পরিচালনা করে, অপারেশন আল আকসা ফ্লাড, এবং তার পরবর্তীতে ইসরায়েল গাজাতে ব্রুটাল আক্রমণ শুরু করে, এবং যার ফলশ্রুতিতে শত শত হাজার হাজার সিভিলিয়ান নাগরিক মারা যায়। তো হামাসের আক্রমণকে এরকম একটা অজুহাত দাঁড় করে ইসরায়েল মূলত হিজবুল্লাহকে আক্রমণ করে। আমরা জানি হিজবুল্লাহ হচ্ছে অত্র অঞ্চলে ইরানের অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্সের একটা প্রক্সি। আর হামাসেরও ইরানের সাথে বেশ ভালো সম্পর্ক আছে। আর অত্র অঞ্চলে ইরান এবং রাশিয়ার অন্যতম খুঁটি হচ্ছে সিরিয়া, বিশেষ করে সিরিয়া না বললে ঠিক বলতে পারি সিরিয়া বাশার আল আসাদ। মূলত 2013 সালে বাশার আল আসাদের পতন প্রায় ঘনিয়ে আসছিল, এবং বাশার আল আসাদের সরকারি বাসভবন দামেস্কের প্রায় দরজার চৌকাঠে বিদ্রোহীরা এবং আইএস আল কায়দা পৌঁছে যায়। ওই মুহূর্তে রাশিয়া বাশার আল আসাদকে উদ্ধার করতে এগিয়ে আসে, এবং সেই যাত্রায় বাশার আল আসাদ বেঁচে যায়। কিন্তু পরবর্তীতে 2022 সালে আমরা দেখতে পাই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং আহ, চতুর্থ মাত্রিক বহুমাত্রিক সংকট সমস্যার কারণে রাশিয়া সিরিয়াকে সাহায্য করার যে সক্ষমতা সেটা অনেকাংশে হ্রাস পেয়েছে। আর একটা ডিক্টেটর এত দীর্ঘ সময় একটা গৃহযুদ্ধ টিকে থাকা বেশ কঠিন একটা কাজ। ঠিক এই কারণে এখন লেখক বলতেছে যে রাশিয়ান অ্যান্ড ইরানিয়ান ইনফ্লুয়েন্স ইন দিস রিজিয়ন ইজ ডিমিনিশড। অর্থাৎ রাশিয়া এবং ইরানের প্রভাব এই অঞ্চলে কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। তারপর লেখক বলতেছে বাট উইদাউট এ ক্লিয়ার রুট ম্যাপ, কিন্তু একটা পরিষ্কার রূপরেখা, ক্লিয়ার রুট ম্যাপ। খেয়াল করে দেখবেন রুট ম্যাপ অর্থ হচ্ছে রূপরেখা। বর্তমান বাংলাদেশে দেখবেন বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রায় বলেছে আপনারা আমাদেরকে একটা নির্বাচনের রূপরেখা দান করেন। ওই যে মিস্টার মির্জা ফখরুল যে রূপরেখা চাচ্ছে সেটাই হচ্ছে এই যে রুট ম্যাপ। লেখক বলতেছেন যে বাট উইদাউট এ ক্লিয়ার রুট ম্যাপ এ লিবিয়া অর সুদান আউটকাম ইন সিরিয়া ইজ পসিবল। বলতেছে যদি একটা পরিষ্কার রূপরেখা ছাড়া লিবিয়া অথবা সুদানের মতো ঘটনা সিরিয়াতে ঘটতে পারে। এখন প্রশ্ন হচ্ছে লিবিয়া এবং সুদানে কি এমন ঘটনা ঘটছে যেটাকে লেখক এখানে রূপক হিসেবে, উদাহরণ হিসেবে উল্লেখ করলেন। আমরা জানি 2011 সালে মধ্যপ্রাচ্যে আরব বসন্ত শুরু হয়। আরব বসন্ত শুরু হওয়ার পরবর্তীতে এই আন্দোলনের ঢেউ তিউনিসিয়া থেকে শুরু হয়ে পরবর্তীতে লিবিয়া, তারপরে মিশর, তারপর সিরিয়া, তারপর হচ্ছে লেবানন, এসব প্রত্যেকটা দেশে ছড়িয়ে পড়ে। সেই ফলশ্রুতিতে লিবিয়াতে মোহাম্মদ গাদ্দাফির পতন হয়। মোহাম্মদ গাদ্দাফির পতন হওয়ার পরে মোহাম্মদ গাদ্দাফিকে বিদ্রোহীরা হত্যা করার পরে যেটা আশা করা হয়েছিল যে একটা ডেমোক্রেটিক নির্বাচিত সরকার হবে, কিন্তু না, দেখা যায় মোহাম্মদ গাদ্দাফি নিহত হওয়ার পরে
লিবিয়া যে বিদ্রোহী গোষ্ঠী গুলো আছে, এই বিদ্রোহী গোষ্ঠীগুলো খন্ডে খন্ডে বিভক্ত হয়ে বিভিন্ন অঞ্চলকে তারা নিয়ন্ত্রণে নিয়ে নেয়। বর্তমানে আমরা যেটা বলতে পারি যে লিবিয়ার রাজধানী আহ, লিবিয়ার রাজধানী লিবিয়ার রাজধানী হচ্ছে জাতিসংঘ যে জাতিসংঘ সমর্থিত এবং তুর্কি সমর্থিত সরকার দ্বারা পরিচালিত পক্ষান্তরে বেনগাজি ওয়ারলর্ড খলিফা হাফতারের নেতৃত্বে প্রচলিত। অর্থাৎ লিবিয়াতে একটা গৃহযুদ্ধ ভাব বিরাজমান আছে। ঠিক এই কারণে লেখক বলতেছে যে সিরিয়াতে যদি পরিষ্কার একটা রুটম্যাপ না থাকে, লিবিয়াতে যদি একটি পরিষ্কার একটা রুটম্যাপ না থাকে, তাহলে হচ্ছে যুদ্ধ উত্তর লিবিয়াতে যে ঘটনা ঘটছিল, যুদ্ধ উত্তর সিরিয়াতেও সেই ঘটনা ঘটতে পারে। যাই হোক, আমরা আবার ট্রান্সলেশনে চলে যাই। এখানে প্রথম লাইনটা যে বলা আছে সেটা হচ্ছে দ্য বাথিস সিস্টেম ইন সিরিয়া after nearly 60 years of rule has been overthrown and Bashar al-Assad has flown to Moscow. এখানে দেখেন প্রথম লাইনটা হচ্ছে দ্য বাথিস সিস্টেম ইন সিরিয়া, অর্থাৎ বাশার আল আসাদের যে বাবা হাফিজ আল আসাদ, সে ছিল হচ্ছে সিরিয়ার একটা পলিটিক্যাল পার্টি বাথ পার্টির একজন নেতা। আমরা জানি হাফিজ আল আসাদ 1971 সালে মিলিটারি কুর মাধ্যমে ক্ষমতা দখল করে এবং মিলিটারি কুর মধ্যে ক্ষমতা দখল করার পরবর্তীতে সে প্রায় দীর্ঘদিন বাশার আল আসাদ সম্পূর্ণ 50 বছরের বেশি এই সিরিয়াকে শাসন করে। কি বলতেছে আফটার নিয়ারলি 60 ইয়ার্স অফ রুল, আফটার তো পরে, নিয়ারলি 60 ইয়ার্স অফ রুল প্রায় 60 বছর শাসনের পরে, হ্যাজ বিন ওভারথ্রোন অ্যান্ড বাশার আল আসাদ হ্যাজ ফ্লিড টু মস্কো। দেখেন দ্য বাতি সিস্টেম ইন সিরিয়া হ্যাজ বিন ওভারথ্রোন, অর্থাৎ সিরিয়ার বাতি সিস্টেমকে উচ্ছেদ করা হয়েছে, হ্যাজ বিন ওভারথ্রোন অ্যান্ড বাশার আল আসাদ হ্যাজ ফ্লিড টু মস্কো, এবং বাশার আল আসাদ কি করছে, মস্কোতে পালায় গেছে। এবং মাঝখানে একটু এক্সট্রা ইনফরমেশন দিয়েছে, সেটা হচ্ছে আফটার নিয়ারলি 60 ইয়ার্স অফ রুল, অর্থাৎ প্রায় 60 বছর শাসনের পরে সিরিয়ার বাতিস সিস্টেমকে উচ্ছেদ করা হয়েছে এবং বাশার আল আসাদ মস্কোতে পালায় গেছে। আমরা একটু জুম করি। Syria stood alongside Iran during its invasion by Saddam Hussein, and Iran in turn stood with Syria and Iraqi government during the assault by the Islamic State group and Al-Qaeda on Syria and Iraq from 2011 to 2017. এখানে একটা ইতিহাস আছে। সিরিয়া stood alongside Iran during its invasion by Saddam Hussein. 90 দশকে আমরা জানি সাদ্দাম হুসাইন ইরান আক্রমণ করে বসে। ওই সময়টাতে সিরিয়ার তৎকালীন নেতা হাফিজ আল আসাদ, যিনি হচ্ছে বাশার আল আসাদের পিতা, সে হচ্ছে ইরানের পাশে দাঁড়ায়। আমরা জানি কি সিরিয়ার যে শাসক হাফিজ আল আসাদ, তারা হচ্ছে শিয়া মতাবলম্বী। পক্ষান্তরে সাদ্দাম হুসাইন ছিলেন কি সুন্নি মতাবলম্বী। তো সুন্নি মতাবলম্বী শাসক সাদ্দাম হুসাইন যখন শিয়া মতাবলম্বী ইরানে আক্রমণ করে, ঠিক সেই সময়টাতে হাফিজ আল আসাদ ইরানকে সাপোর্ট দেয় সাদ্দামের বিরুদ্ধে, এবং ইরান ইন রিটার্ন, এবং ইরান এটার বিনিময় হিসেবে স্টুড উইথ সিরিয়া অ্যান্ড ইরাকি গভর্নমেন্ট ডিউরিং দ্য অ্যাসাল্ট। কি বলছে, ইরান ইন রিটার্ন, ইরান এর ফলশ্রুতিতে স্টুড উইথ সিরিয়ান অ্যান্ড ইরাকি গভর্নমেন্ট, সিরিয়ান এবং ইরাকি গভর্নমেন্টের পাশে দাঁড়ায় ডিউরিং দ্য অ্যাসাল্ট, আক্রমণের সময়, বাই দ্য ইসলামিক স্টেটের আক্রমণের সময়, অ্যান্ড আল কায়দা অন সিরিয়া ইরাক ফ্রম 2011 টু 2017। অর্থাৎ এই প্যারাতে বলতেছে 90 দশকে যখন সাদ্দাম ইরানে আক্রমণ করে, সেই সময়টাতে হাফিজ আল আসাদ তৎকালীন সিরিয়ান প্রেসিডেন্ট ইরানকে সাপোর্ট দেয়, এবং এর বিনিময় হিসেবে ইরান এবং ইরাক সিরিয়ার পাশে দাঁড়ায় 2013 সালের দিকে, যখন আইএস এবং আল কায়দা সিরিয়াতে ইনস্টেবিলিটি অর্থাৎ আক্রমণ শুরু করে। এখন আমরা পরবর্তী লাইনে চলে যাই, এখানে চলে যাই। দ্য এলিয়েন্স অফ রাশিয়া, ইরান অ্যান্ড দ্য অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স লিড টু দ্য ডিফিট অফ মিলিটেন্ট গ্রুপস। দেখেন, এলিয়েন্স অফ রাশিয়া, ইরান এবং অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্সের মধ্যে মৈত্রী। এখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্সটা কি। আসলে মধ্যপ্রাচ্যে ইরান ইনফ্লুয়েন্সড বাই দ্য ইরান, হিজবুল্লাহ, তারপর হচ্ছে ইয়েমেনে হুতি এবং তাদের প্রক্সি, রাশিয়া, ইরান এবং ইরাকে কিছু শিয়া গ্রুপ, এদের
যে সবাই মিলে একটা মৈত্রী, এই মৈত্রীটাকে বলা হয় এক্সিস অফ রেজিস্ট্যান্স। ইরান মূলত এক্সিস অফ রেজিস্ট্যান্সকে ব্যবহার করে ইসরায়েলকে প্রতিরোধ করতে। অনেক শিয়া মতাবলম্বী একাডেমিশিয়ানরা বলে মূলত ইরান অত্র অঞ্চলে তাদের ইনফ্লুয়েন্সটাকে টিকিয়ে রাখার জন্য এই এক্সিস অফ রেজিস্ট্যান্সকে ব্যবহার করে থাকে, এবং তারা পপুলিস্ট পলিসি হিসেবে তারা ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেয়। এটা হচ্ছে কিছু সুন্নি মতাবলম্বী একাডেমিশিয়ানের কথা। হাউএভার, এখানে যে অনুবাদ যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে দ্য এলিয়েন্স অফ রাশিয়া ইরান অ্যান্ড এক্সিস্ট অফ রেজিস্ট্যান্ট, অর্থাৎ রাশিয়া ইরান এবং প্রতিরোধের অক্ষ এক্সিস্ট অফ রেজিস্ট্যান্ট লিড টু ডিফিট অফ মিলিটেন্ট গ্রুপস, তারা জঙ্গি সংগঠনগুলোর পরাজয়ের জন্য নেতৃত্ব দান করে, অ্যান্ড প্রিজার্ভেশন অফ সভারেনিটি অফ দিস টু আরব কান্ট্রিজ, এবং এই দুইটা আরব রাষ্ট্র সিরিয়া এবং ইরাকের সার্বভৌমত্ব রক্ষার জন্য তারা নেতৃত্ব প্রদান করে। অর্থাৎ ইরান, রাশিয়া এবং এক্সিস্ট অফ রেজিস্ট্যান্স সন্ত্রাসী জঙ্গিদেরকে প্রতিরোধ করে, এবং এবং এই দুইটা রাষ্ট্র বিশেষ করে সিরিয়া এবং ইরাকের সার্বভৌমত্ব রক্ষায় সাহায্য করে। হাউএভার, যাই হোক, the same time Assad government had no alignment with democracy, and the Western and Arab leaders were fearful and angry about the extensive presence and influence of Iran and Russia in Syria. যাই হোক, এটা একটা লম্বা একটা সেন্টেন্স, আমরা এই সেন্টেন্সটাকে ভেঙে ভেঙে দেখব, তাহলে আমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। সেটা হচ্ছে এখানে কি বলতে যাচ্ছে, যাই হোক, at the same time Assad government has no alignment with democracy, যাই হোক এই সময়ে আসাদ গভর্নমেন্টের কোনো গণতন্ত্রের সাথে কোনো সম্পর্ক ছিল না, কোনো অ্যালাইনমেন্ট, কোনো সংযোগ ছিল না। দ্য ওয়েস্ট অ্যান্ড আরব লিডার্স ওয়ার ফেয়ারফুল অ্যান্ড অ্যাংরি, পশ্চিমা এবং আরব নেতৃত্ববৃন্দগণ, পশ্চিমা এবং আরব নেতৃত্ববৃন্দ ছিল ভীত সন্ত্রস্ত এবং নারাজ অ্যাবাউট দ্য এক্সটেন্সিভ প্রেজেন্স অ্যান্ড ইনফ্লুয়েন্স অফ ইরান অ্যান্ড রাশিয়া ইন সিরিয়া, অর্থাৎ ইরান এবং রাশিয়ার এক্সটেন্সিভ প্রেজেন্স অর্থাৎ ব্যাপক উপস্থিতি এবং প্রভাবের কারণে আরব এবং পশ্চিমা নেতৃত্বরা ছিল ভীত সন্ত্রস্ত এবং নারাজ অর্থাৎ রাগান্বিত। অর্থাৎ ওয়েস্টার্ন এবং আরব নেতারা রাশিয়া এবং ইরানের ব্যাপক উপস্থিতি এবং প্রভাবকে আরব নেতৃত্ব এবং ওয়েস্টরা ভালো মতে নেয় নাই। ইন এনি কেস the overthrow of the Syrian political system has created a major shift in the region geopolitics. যাই হোক, সিরিয়ার রাজনৈতিক ব্যবস্থাপনার বড়সড় পরিবর্তনের কারণে অত্র অঞ্চলের ভূ রাজনীতিতে বড়সড় একটা ঘটনা ঘটে গেছে, বড়সড় একটা পরিবর্তন ঘটে গেছে। অর্থাৎ সিরিয়ান পলিটিক্যাল সিস্টেম, সিরিয়ার রাজনৈতিক ব্যবস্থাপনার উচ্ছেদের কারণে অত্র অঞ্চলের ভৌগোলিক ভূ রাজনীতিতে গুরুতর একটা পরিবর্তন আসছে। এই সেন্টেন্সে মূলত তারা এটাই বোঝানোর চেষ্টা করছে। দ্য ওভারথ্রো অফ দ্য সিরিয়ান পলিটিক্যাল সিস্টেম, সিরিয়ার রাজনৈতিক পরিস্থিতির উচ্ছেদ, হ্যাজ ক্রিয়েটেড এ মেজর শিফট, তৈরি করেছে একটা বড়সড় পরিবর্তন। তার পরবর্তীতে হচ্ছে ইন দ্য রিজিয়নস জিওপলিটিক্স, অত্র অঞ্চলের ভূ রাজনীতিতে। ইন শর্ট টার্ম, সংক্ষেপে বলতে গেলে ইরান, রাশিয়া and the axis of resistance will be the main loser from Assad downfall, অর্থাৎ from Assad downfall, from আসাদের পতন থেকে ইরান, রাশিয়া, ইরাক and the axis of resistance, আসাদের পতন থেকে ইরান, রাশিয়া, ইরাক and axis of resistance will be the main loser, অর্থাৎ আসাদের পতনের কারণে ইরান, রাশিয়া, ইরাক এবং এক্সিস অফ রেজিস্ট্যান্স তারা হবে মূল পরাজিত শক্তি। এখানে এটা বোঝানোর চেষ্টা করতেছে। এর পরবর্তী লাইনে কি বলতেছে, দ্য কলাপস অফ আসাদ গভর্নমেন্ট, দ্য কলাপস অফ আসাদ গভর্নমেন্ট উইল বি এ মেজর ব্লো টু দ্য অ্যাক্সিস, উইকেনিং ইরানস জিওপলিটিক্যাল ইনফ্লুয়েন্স ইন দ্য রিজন। এখানে কি বলতেছে একটু করি, তো ম্যানেজ করি। দ্য কলাপস অফ আসাদ গভর্নমেন্ট, অর্থাৎ আসাদ গভর্নমেন্টের পতন। কলাপস মানে কি আমরা কি জানি, পতন। দ্য কলাপস অফ আসাদ গভর্নমেন্ট, আসাদ সরকারের পতন
will be the major blue, will be the major blue, এটা হবে বড়সড় একটা ক্ষতি, to the axis, অক্ষের প্রতি, weakening Iran's geopolitical influence in the region, যেটা পরবর্তী কি করবে, উইকেনিং মানে দুর্বল করা, ইরানের ভূরাজনৈতিক প্রভাবকে অত্র অঞ্চলে খর্ব করে ফেলবে। কারণ আমরা কি জানি, ইরান যে মধ্যপ্রাচ্যে তার প্রভাবটাকে কার্যকর করে, সেটা হচ্ছে মূলত তার প্রক্সিস গুলোর দ্বারা। আর এই প্রক্সিস গুলোকে সাহায্য করতে হইলে বাশার আল আসাদ একটা পিভটাল মানে কি রোল প্লে করতো। ফর এক্সাম্পল হিজবুল্লাহকে অস্ত্র সহায়তা দেওয়া, এখন হয়তো সম্ভব, কিন্তু আগে ইরান যেভাবে একচেটিয়া নিয়ন্ত্রণ করতো সিরিয়ার উপরে, এই কারণে এখন আর একচেটিয়া নিয়ন্ত্রণ থাকবে না, অর্থাৎ তার ব্যাকওয়ার্ড লিঙ্কেজ অনেক বড়সড় ক্ষতির শিকার হবে। আমরা পরবর্তী লাইনে যাই। পরবর্তী লাইনে কি বলতেছে, সিরিয়া হ্যাজ বিন দ্য অনলি ল্যান্ড রুট ফর দ্য সাপ্লাই অ্যান্ড ট্রান্সফার ওয়েপন টু হিজবুল্লাহ, যেটা আমি অলরেডি বলে ফেলছি, সিরিয়া হ্যাজ বিন দ্য অনলি ল্যান্ড রুট, সিরিয়া হচ্ছে একমাত্র ভূমিপথ, সিরিয়া হচ্ছে কি ভাই, একমাত্র ভূমিপথ, ফর দ্য সাপ্লাইয়ের জন্য, ট্রান্সফারের জন্য, অফ দ্য ওয়েপন টু দ্য হিজবুল্লাহ, অর্থাৎ হিজবুল্লাহর কাছে অস্ত্র সাপ্লাই এবং ট্রান্সফার করার জন্য সিরিয়া হচ্ছে একমাত্র স্থলপথ। তারপরে কি বলতেছে, কাটিং অফ দিস রুট, এই রুটটাকে কাট করে দেওয়া, বন্ধ করে দেওয়া, নট অনলি ক্রিয়েটস স্ট্র্যাটেজিক চ্যালেঞ্জ ফর হিজবুল্লাহ, কাটিং অফ দিস রুট, এই রাস্তাকে কেটে দেওয়া, বন্ধ করে দেওয়া, ক্রিয়েটস তৈরি করে, নট অনলি কেবলমাত্র স্ট্র্যাটেজিক চ্যালেঞ্জ, একটা কৌশলগত চ্যালেঞ্জ ফর হিজবুল্লাহ, এই রুটটাকে কেটে দেওয়া কেবল হিজবুল্লাহর জন্য একটা কৌশলগত চ্যালেঞ্জই তৈরি করে না, বাট অলসো উইকেন্স ইরানস লেভারেজ ইন প্যালেস্টাইনিয়ান ইস্যু, এটা ইরানের যে লেভারেজ, ইরানের যে ভূমিকা, ইরানের যে প্রভাব, ইরানের যে শক্তি, সেটাকেও কি করে দেয়, দুর্বল করে দেয়। এখানে নট অনলি বাট অলসো কানেক্টর ব্যবহার করা হয়েছে, বলা হইতেছে যে এই ল্যান্ড রুটটা কাট হওয়ার কারণে কেবলমাত্র ইরানের কৌশলগত চ্যালেঞ্জের সৃষ্টি হয় না, বরং ইরানের যে একটা প্রভাব, লেভারেজ, একটা সুবিধা, প্যালেস্টাইনিয়ান ইস্যুতে তাদের যে একটা সুবিধাপূর্ণ একটা অবস্থান, সেটাকেও কি করে, দুর্বল করে দেয়। তার পরবর্তী কি লাইনে কি বলা হইতেছে, মোরওভার অধিকন্তু the potential spread of insecurity to Iraq and Iran and the weakening of Iran's diplomatic support, কি বলে, potential spread of insecurity to Iraq and Iran, এটা কি করে, ইরাক এবং ইরানের উপর গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য অনিরাপত্তা তৈরি করে, and the weakening of Iran diplomatic support, এবং কি করে, ইরানের ডিপ্লোম্যাটিক সাপোর্টকে দুর্বল করে দেয়, আর সিগনিফিক্যান্ট কনসিকুয়েন্সেস ফর ইরান এন্ড দ্য অ্যাক্সিস, আর এটাই হচ্ছে ইরান এবং অ্যাক্সিসের জন্য একটা গুরুত্বপূর্ণ ফলাফল কিংবা ক্ষতি, এরকম বলা যেতে পারে। যাই হোক, এখানে ইরান কি কি হারাইতেছে সেসব বিষয় নিয়ে কথা বলা হলো, তার প্রক্সিসদের কি কি লস হবে সেসব বিষয় নিয়ে কথা বলা হলো। এখন তুর্কি নিয়ে কথা হবে। তুর্কি দ্য মেইন উইনার, তুর্কি হচ্ছে এখানে মূল জয়ী গ্রুপ আর কি, যেটা বলতে পারি। The fall of the Syrian government could also pose a threat to Iraq's security. The fall of Syrian government, Syrian governmenটের পতন, could also pose করা, আমরা কি পোজ দেওয়া মানে কি, প্রদর্শন করা, could also pose threats, একটা হুমকি দিতে পারে, to Iraq security, ইরাকের নিরাপত্তায় একটা থ্রেট, হুমকি তৈরি করতে পারে সিরিয়ান গভর্নমেন্টের পতন, both in the terms of Kurdish region, কুর্দিশ অঞ্চলগুলোতেও, and from the aspiration of extremist group for Sunni majority areas in the countries, as well as potential activation of IS sleeper cells. এখন কি বলতেছে যে এই সেন্টেন্সটা অনেক লম্বা একটা সেন্টেন্স, এটাকে আমরা ভেঙে ফেলি। বলতেছে দ্য ফল অফ সিরিয়ান গভর্নমেন্ট, সিরিয়ান গভর্নমেন্টের পতন, কুড অলসো পোজ থ্রেটস, একটা হুমকি তৈরি করতে পারে, টু ইরাক সিকিউরিটি, অর্থাৎ ইরাকের নিরাপত্তায় সিরিয়ার গভর্নমেন্টের পতন একটা হুমকি তৈরি করতে পারে। কিভাবে হুমকি তৈরি করতে পারে, বোথ ইন টার্মস অফ কুর্দিশ রিজন, কুর্দিশ অঞ্চলেও, অ্যান্ড কুর্দিশ অঞ্চল থেকে একটা হুমকি তৈরি হতে পারে,
and from the aspiration of extremist group for Sunni majority areas in the country এবং সুন্নি অধ্যুষিত অঞ্চলগুলার এক্সট্রিমিস্ট গ্রুপগুলা চরমপন্থী গ্রুপগুলা উচ্চাকাঙ্ক্ষা একটা থ্রেট তৈরি করতে পারে অ্যাজ ওয়েল এস এবং দ্য পটেনশিয়াল অ্যাক্টিভেশন অফ আইএস স্লিপার সেল এবং আইএস এর যে ঘুমন্ত বাহিনীগুলা যেগুলা আপাতত ডরমেন্ট অবস্থায় আছে চুপচাপ আছে তাদের প্রত্যেকে একটা তাদের পটেনশিয়াল অ্যাক্টিভেশন তারা যদি অ্যাক্টিভেট হয়ে যায় তারা যদি সক্রিয় হয়ে যায় তাহলে একটা হুমকি তৈরি করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে এখন কুর্দিশ অঞ্চলগুলা থেকে থ্রেট কেন আসবে? আমরা জানি বিগত প্রায় 100 বছর যাবৎ কুর্দিশ মানুষজন যারা মূলত সুন্নি মুসলিম তারা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের স্বপ্ন দেখতেছে, কিন্তু কুর্দিশ অঞ্চলটা মূলত তুরস্ক, ইরাক, ইরান এবং সিরিয়া এই 4-5টা রাষ্ট্রের মধ্যে ভাগ হয়ে গেছে। এখন যেহেতু সিরিয়াতে একটা ইনস্টেবল সিচুয়েশন তৈরি হয়েছে, তো এই ইনস্টেবল সিচুয়েশনকে কাজে লাগায় কুর্দিশ যে যোদ্ধারা আছে, ফাইটাররা আছে, তারা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র তৈরি করার জন্য একটা চেষ্টা চালাতে পারে যেটা ইরাকের সার্বভৌমত্বে হুমকি তৈরি করতে পারে। লেখক ঠিক সেটাই বোঝানোর চেষ্টা করতেছে। ইন দ্য শর্ট টার্ম, সংক্ষেপে, ইসরায়েল মাইট ফাইন্ড অপরচুনিটি টু ফার্দার উইকেন হিজবুল্লাহ অ্যান্ড এক্সিস্ট ইন দিস এন্টায়ার রিজন। আসলে এটা বাস্তবেই করতেছে। আমরা দেখতেছি যে সিরিয়ার অ্যানার্কিক সিচুয়েশন অর্থাৎ বিশৃঙ্খল পরিস্থিতিকে কাজে লাগাইয়া ইসরায়েল অর্থাৎ গুলান হাইটসের যে বাফার জোন অর্থাৎ যে অঞ্চলটাকে বাফার জোন হিসেবে ঘোষণা করা হয়েছে এবং যে অঞ্চলের সীমানা সিরিয়ান আর্মি এবং ইসরায়েলি আর্মি কেউ অতিক্রম করে না, সে অঞ্চলটাকে দখল করে নেওয়ার জন্য নেতানিয়াহু ঘোষণা দিছে এবং তারা আরো দখল করার জন্য চেষ্টা চালাইতেছে। ইসরায়েল মাইট ফাইন্ড এন অপরচুনিটি, অর্থাৎ ইসরায়েল একটা সুযোগ পেতে পারে টু ফার্দার উইকেন হিজবুল্লাহ, অর্থাৎ হিজবুল্লাহকে আর একটু দুর্বল করতে অ্যান্ড দ্য এক্সিস এবং কি অক্ষকে দুর্বল করতে ইন এন্টায়ার রিজন, পুরো অঞ্চলে। হাইবার, যাই হোক, দ্য অ্যাক্টিভিস্ট অফ নিউ ইসলামিস্ট আর্ম গ্রুপস, নতুন অস্ত্রধারী সশস্ত্র ইসলামী গ্রুপগুলা এট ইটস বর্ডার, এটা সীমান্তে, the rise of Islamist movement and the potential impact on Syrian future stance on the Palestinian issue, the occupied Golan Heights could increase long-term national security threats for Israel. এখানে কি বলতেছে? The activities of new Islamist armed groups as its border, নতুন অস্ত্রধারী ইসলামিক গ্রুপগুলার কর্মকাণ্ড, the rise of Islamist movement and the potential impact on Syria's future, কি বলতেছে? ইসলামী আন্দোলনকারী গ্রুপগুলার উত্থান এবং দ্য পটেনশিয়াল ইম্প্যাক্ট অন সিরিয়ান ফিউচার স্ট্যান্স অন দ্য প্যালেস্টাইন, এবং সিরিয়ার ভবিষ্যৎ টেন্স অর্থাৎ অবস্থান, প্যালেস্টাইন ইস্যুতে সিরিয়ার ভবিষ্যৎ অবস্থান, অ্যান্ড দ্য অকুপাইড গুলান হাইটস এবং দখলকৃত গুলান উপত্যকা কুড ইনক্রিজ লং টার্ম ন্যাশনাল সিকিউরিটি থ্রেটস ফর ইসরায়েল, অর্থাৎ এটা কি করতে পারে? ইসরায়েলের জন্য দীর্ঘমেয়াদী নিরাপত্তা হুমকি তৈরি করতে পারে ইসরায়েলের জন্য। তাহলে এখানে টোটাল সেন্টেন্সটাকে আমরা গুলিয়ে ফেলতেছি। এখানে টোটাল সেন্টেন্সটা কি বলতেছে? এখানে মূলত ইসরায়েলের যে কি সিকিউরিটি হুমকি তৈরি হতে পারে সেটা নিয়ে কথা বলতেছে যে নতুন ইসলামিস্ট গ্রুপগুলার সীমান্তবর্তী অঞ্চলে নতুন ইসলামিক গ্রুপগুলার উত্থান, নতুন ইসলামিক আন্দোলনের উত্থান, সিরিয়ার ভবিষ্যৎ, প্যালেস্তাইন ইস্যুতে সিরিয়া ভবিষ্যতে কি ধরনের স্ট্র্যাটেজি নেবে সেটা, এবং গোলান হাইটসের কি ঘটনা ঘটবে, এই পুরো বিষয়টা কি করতেছে? ইসরায়েলের উপর একটা সিকিউরিটি থ্রেট তৈরি করতেছে। এই পুরো সেন্টেন্সটাকে মূলত এটাই বোঝানো হয়েছে। ইন শর্ট টার্ম, দ্য ইউএস অ্যান্ড দ্য ওয়েস্ট উইল উইনার, সংক্ষেপে বলতে গেলে দ্য ইউএস অ্যান্ড দ্য ওয়েস্ট, যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব উইল বি দ্য উইনার, তারা কি হবে? বিজয়ী হবে। বিকজ দ্য ফল অফ আসাদ উইল সিগনিফিকেন্টলি রিডিউস রাশিয়া অ্যান্ড ইরানিয়ান ইনফ্লুয়েন্স ইন দিস রিজিয়ন, অর্থাৎ দ্য ফল অফ আসাদের পতন উইল সিগনিফিকেন্টলি রিডিউস, খুব উল্লেখযোগ্য পরিমাণে কমিয়ে ফেলবে রাশিয়ান অ্যান্ড ইরানিয়ান ইনফ্লুয়েন্স, অত্র অঞ্চলে রাশিয়া এবং ইরানের প্রভাব। অর্থাৎ সংক্ষেপে বলতে গেলে এই যুদ্ধে ইরান এবং যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব জয়ী হবে, কারণ আসাদের পতনের ফলে
রাশিয়া এবং ইরানের প্রভাব অত্র অঞ্চলে অনেকটা কমে যাবে। এখানে আবার কি বলতেছে, হাউএভার, যাই হোক, দ্য ইসলামিক গ্রুপ দ্যাট সিজ দামেস্কাস অ্যান্ড টপল আসাদ, হায়াত তাহরির আশ-শামস (HTS) was proscribed as a terror organization by the UK in 2017 and the US in 2018 because for its links to Al-Qaeda. এখন কি বলতেছে, দ্য ইসলামিক গ্রুপ দ্যাট সিজ দামেস্কাস অ্যান্ড টপল আসাদ, কি বলতেছে এখানে, বলতেছে যে ইসলামিক দল যেটা দামেস্কোকে দখল করছে, সিজ করছে এবং আসাদকে ক্ষমতাচ্যুত করছে, সেটা হচ্ছে হায়াত তাহরির আশ-শামস বা HTS। আর এই HTS ওয়াজ প্রসক্রাইব এজ এ টেরর অর্গানাইজেশন বাই UK ইন 2017, অর্থাৎ 2000, আমরা কি দেখতেছি, বলতেছে যে 2017 সালে UK দ্বারা HTS একটা জঙ্গি সংগঠন হিসেবে চিহ্নিত হয়েছিল, অ্যান্ড USA ইন 2018, এবং 2018 সালে ইউনাইটেড স্টেটস দ্বারা অফ ইটস লিঙ্ক টু আল কায়দা, অর্থাৎ আল কায়দার সাথে সম্পর্ক থাকার কারণে HTS 2017 সালে ইউনাইটেড কিংডম দ্বারা এবং 2018 সালে ইউনাইটেড স্টেটস দ্বারা সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করা হয়েছিল। HTS is led by Abu Muhammad al-Julani, real name Ahmed al-Shara, who was designated as a terrorist. HTS যেটা মুহাম্মদ আল জুলানির নেতৃত্বে এবং যার প্রকৃত নাম হচ্ছে আহমেদ আল শাহরা, who was designated as a terrorist, যাকে একজন সন্ত্রাসী জঙ্গি হিসাবে ঘোষণা করা হয়েছিল, পদমর্যাদা দান করা হয়েছিল, অ্যাকচুয়ালি পদমর্যাদা হবে না, যাকে জঙ্গি হিসেবে চিহ্নিত করা হয়েছিল বাই দ্য US ইন 2013, অর্থাৎ 2013 সালে ইউনাইটেড স্টেট জুলানিকে একজন জঙ্গি হিসেবে চিহ্নিত করেছিল, ঘোষণা দিয়েছিল এবং তার মাথার দামও ঘোষণা করেছিল। এবং আমরা জানি এই HTS কিন্তু জুলানির নেতৃত্বেই বাশারের পতন ঘটাইছে। যাই হোক, আমরা পরের লাইনে চলে যাই। It is uncertain how the collapse of Syria's secular government and the rise of Islamists will impact the US long-term interest. কি বলতেছে, it is uncertain, এটা অনিশ্চিত, how the collapse of Syrian secular government, কিভাবে সিরিয়ার ধর্মনিরপেক্ষ রাজনৈতিক সরকারের পতন and the rise of ইসলামিস্ট এবং ইসলামপন্থীদের উত্থান will impact, প্রভাব ফেলবে the US long term interest, অর্থাৎ ইউনাইটেড স্টেটের দীর্ঘমেয়াদী ইন্টারেস্ট অর্থাৎ লাভ, স্বার্থ, ইউনাইটেড স্টেটসের দীর্ঘমেয়াদী স্বার্থ কিভাবে রক্ষিত হবে, কিভাবে ইম্প্যাক্টেড হবে, সেটা হচ্ছে অনিশ্চিত হয়ে গেছে। হ্যাঁ, কি ভাইয়া, বসো বসো বসো, সেটা হচ্ছে আমাদের এটা একটা অনিশ্চিত, এটা এই স্বার্থটা কিভাবে রক্ষিত হবে সেটা লেখক নিজেও জানে না। উইথ দ্য ডিফারেন্ট পার্সপেক্টিভ বিটুইন US অ্যান্ড তুর্কি অন দ্য কুর্দিশ ইস্যু, তার সাথে আবার যুক্ত হয়েছে কুর্দিশ ইস্যুতে তুরস্ক এবং যুক্তরাষ্ট্রের দুটা ভিন্ন দৃষ্টিভঙ্গি, অ্যান্ড দ্য অ্যাম্বিগুইটি সারাউন্ডিং, আমরা কি জানি অ্যাম্বিগুইটি শব্দের অর্থ কি? অ্যাম্বিগুইটি অর্থাৎ অনিশ্চয়তা, অর্থাৎ একটা মতের পক্ষে যেতে পারতেছে না, বিপক্ষে যেতে পারতেছে না, এটা মিডল একটা অবস্থা এটা। অ্যান্ড দ্য অ্যাম্বিগুইটি সারাউন্ডিং দ্য ফিউচার অ্যাকশন অফ দ্য অপোজিশন অ্যান্ড দ্য প্রসপেক্ট অফ ইনক্রিজিং ইনস্টেবিলিটি ইন দ্য রিজিয়ন, এবং এই যে বিরোধী দলগুলার যে অ্যাম্বিগুইটি, একটা দুদুল্যমানতা, এবং দ্য প্রসপেক্ট অফ ইনক্রিজিং ইনস্টেবিলিটি ইন দিস রিজিয়ন, অর্থাৎ অত্র অঞ্চলে একটা অস্থিরতার একটা প্রসপেক্ট, এগুলা বিরোধী দলগুলোর মধ্যে দুদুল্যমানতা এবং US এবং তুর্কির কুর্দিশ ইস্যুতে ভিন্ন মত এবং ইসলামিস্টদের উত্থান এবং সেকুলার গভর্নমেন্টের পতন, এই সব কিছু আসলে ক্লিয়ার করতেছে না অত্র অঞ্চলে ইউনাইটেড স্টেটস কিভাবে তাদের দীর্ঘমেয়াদী স্বার্থকে রক্ষা করবে। অর্থাৎ পুরো এই প্যারার মধ্যে যেটা বোঝাতে চাচ্ছে সেটা হচ্ছে সেকুলার সরকারের পতন, ইসলামিস্টদের উত্থান, কুর্দিশ ইস্যুতে ইউনাইটেড স্টেট এবং তুর্কির ভিন্ন মত, ভিন্ন চিন্তাধারা, ভিন্ন পার্সপেক্টিভ, তারপরে বিরোধী দলগুলোর মধ্যে মতপার্থক্য এবং অস্থিরতা বৃদ্ধি, এই সবগুলো বিষয় কিভাবে
ইউনাইটেড স্টেটের দীর্ঘমেয়াদী স্বার্থ অত্র অঞ্চলে রক্ষা করবে, এটা অনেকটা অনিশ্চিত হয়ে গেছে। হ্যালো, আসসালামু আলাইকুম তাহমিদ। নিচতলা আছে, আমি আসবো ইনশাল্লাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম। এখানে তার পরবর্তী লাইনে কি বলতেছে সেটা হচ্ছে তুর্কি ইজ দ্য মেইন উইনার। তুর্কি হচ্ছে কি মূল জয় দল, বিজেতা। আঙ্কারা মে হোপ টু Ankara may hope to solve the Syrian refugee crisis in Turkey, exert more effective control over the Kurds and strengthen its role in the Palestinian issue, as well as cement alliance with the like-minded groups in the region. আমরা জানি তুরস্কের অন্যতম মেজর সমস্যা হচ্ছে রিফিউজি প্রবলেম। 2011 সালে সিরিয়াতে গৃহযুদ্ধ লাগার পর যে হাজার হাজার লক্ষ লক্ষ millions of refugees went to Turkey, and Turkey struggling to provide their ডে টু ডে নিডস। অ্যান্ড তারপরে এরদোগানের বিরোধী দলগুলা এই রিফিউজিদের সংকট নিয়ে এরদোগানের রাজনৈতিকভাবে ব্যাপক ক্ষতি করার চেষ্টা চলতেছে। তো সেক্ষেত্রে আঙ্কারা মে হোপ টু রিজলভ দ্য সিরিয়ান রিফিউজি ক্রাইসিস ইন তুর্কি। আঙ্কারা তুর্কিতে যে রিফিউজি সংকট তৈরি হয়েছে সেটা সলভ করতে পারে। এক্সার্ট মোর ইফেক্টিভ কন্ট্রোল, এক্সার্ট মানে কি প্রবেশ করানো, মোর ইফেক্টিভ কন্ট্রোল অর্থাৎ আরো কার্যকর ভূমিকা এক্সার্ট করতে পারে, প্রবেশ করতে পারে ওভার দ্য কুর্দস, কুর্দিদের ব্যাপারে, অ্যান্ড স্ট্রেংথ ইটস রুল ইন দ্য প্যালেস্টাইন ইস্যু, এবং কি করতে পারে প্যালেস্টাইন ইস্যুতে তার ভূমিকাকে আরো শক্তিশালী করতে পারে। অ্যাজ ওয়েল এস, এবং সিমেন্ট, আমরা কি জানি সিমেন্ট কি করে জোড়া লাগায়, সিমেন্ট মানে এখানে জোড়া লাগাইতে পারে এলিয়েন্স, এবং তার সেরা এলিয়েন্স তৈরি করতে পারে, মৈত্রী তৈরি করতে পারে উইথ লাইক মাইন্ডেড গ্রুপস, তাদের সমমনা গ্রুপগুলোর সাথে। While Arab countries are also pleased with the reduction of Iranian influence in the Syria, the military operation of STS and other militant groups were managed and organized by Turkey, all of which have affiliation with the Muslim Brotherhood. এখানে আরেকটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে দিয়েছে যে আরব কান্ট্রিজ আর অলসো প্লিজড উইথ রিডাকশন অফ ইরান ইনফ্লুয়েন্স ইন দ্য সিরিয়া। যদিও আমরা বাংলাদেশে বসে ইরানের প্রচুর সাপোর্ট দেয়, কিন্তু মিডল ইস্টে যে সুন্নি দেশগুলো আছে, বিশেষ করে সৌদি আরব, তারপরে আরব এমিরেটস, অত্র অঞ্চলের যে মুসলিম সুন্নি মুসলমান এবং তাদের শাসকরা, ভালো মন্দ যাই হোক, আমি ভালো মন্দ বলতেছি না, তারা কিন্তু ইরানের ইনফ্লুয়েন্সটাকে এরকম ভাবে পছন্দ করে না। তারপরে বলতেছে যে হোয়াইল আরব কান্ট্রিজ আর অলসো প্লিজড, আরব দেশগুলো কি সন্তুষ্ট উইথ দ্য রিডাকশন অফ ইরান ইনফ্লুয়েন্স ইন সিরিয়া, সিরিয়াতে ইরানের প্রভাব কমে যাওয়ার বিষয়টা নিয়ে আরব কান্ট্রিগুলো কি সন্তুষ্ট। দ্য মিলিটারি অপারেশন অফ STS এর যে মিলিটারি অপারেশন এন্ড আদার মিলিটারি গ্রুপস ওয়ার ম্যানেজড, এবং অন্য মিলিটারি গ্রুপগুলোকে ম্যানেজ করা হয়েছিল এন্ড অর্গানাইজড, এবং তাদেরকে অর্গানাইজ করা হয়েছিল বাই দ্য তুর্কিতে, অর্থাৎ তুর্কি STS এবং আদার অন্য মিলিটারি গ্রুপগুলো আছে তাদেরকে ম্যানেজ করছে এবং অর্গানাইজ করছে, অফ অল হুইচ হ্যাভ এন এফিলিয়েশন উইথ মুসলিম ব্রাদারহুড, এবং এই প্রত্যেকটা গ্রুপের কিন্তু মুসলিম ব্রাদারহুডের সাথে সম্পর্ক আছে। এখন বুঝতে হবে মুসলিম ব্রাদারহুড কি। সহজ ভাষায় কথা বললে, মিশরে যখন হোসনি মুবারক এর পতন হইলো, তারপরে ক্ষমতা আসলো মোহাম্মদ মুরসি যে পলিটিক্যাল অর্গানাইজেশন যুক্ত ছিল সেটা হচ্ছে মুসলিম ব্রাদারহুড। যে রিসেপ তাইয়িপ এরদোগান, যে AKP পার্টির নেতা, সে অনেকটা মুসলিম ব্রাদারহুডের মতাদর্শে বিশ্বাসী। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, আচ্ছা ঠিক আছে, খোলা আছে দরজা? আচ্ছা 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 ঠিক আছে, আচ্ছা আসসালামু আলাইকুম। আচ্ছা, আসসালামু আলাইকুম। তার পরবর্তী প্যারাতে আমরা কি দেখতে পাচ্ছি যে সেভারাল আরব কান্ট্রিজ সাচ এস ইজিপ্ট, সৌদি আরবিয়া, UAE, জর্দান আর অপোনেন্টস অফ মুসলিম ব্রাদারহুড অ্যান্ড ইটস আইডিওলজি। তো এখানে আরেকটা কথা বলতেছে, সেভারাল আরব কান্ট্রিজ, কিছু আরব রাষ্ট্র যেমন ইজিপ্ট, সৌদি আরব, আরব আমিরাত, জর্দান আর অপোনেন্টস অফ দ্য মুসলিম ব্রাদারহুড অ্যান্ড ইটস আইডিওলজি। তারা হচ্ছে মুসলিম ব্রাদারহুড এবং তারা মতাদর্শের বিরোধী, কারণ কি তারা হচ্ছে এক নায়কের রাষ্ট্র, এক নায়ক। মুসলিম ব্রাদারহুড বলতে বলতে গেলে সেটা হচ্ছে অনেকটা বাংলাদেশের জামাত ইসলামের মতো, তারা তারা ইসলামিস্ট, বাট তারা অনেকটা ডেমোক্রেটিক আইডিওলজিতে বিশ্বাস করে। এই কারণে ঠিক সৌদি আরবের মোহাম্মদ বিন সালমান, ইজিপ্টের সিসি, ইউনাইটেড স্টেটসের মোহাম্মদ বিন জায়েদ এবং জর্দানের যারা আছে তারা মূলত মুসলিম ব্রাদারহুড, তাদের আইডিওলজিকে পছন্দ করে না। দেওয়ার পর এমন অবস্থায় তুর্কি পাওয়ার প্রজেকশন ইন দিস রিজিয়ন এন্ড ব্রাদারহুডস পটেনশিয়াল ফিউচার, তুর্কিশ পাওয়ার প্রজেকশন, অর্থাৎ পাওয়ার প্রজেকশন বলতে কি তুর্কি তার পাওয়ারটাকে অত অঞ্চলে কিভাবে প্রজেক্ট করবে, কিভাবে ফেলবে, আমরা কি জানি প্রজেক্টর থেকে কি করা হয়, লাইট ফেলা হয়। ঠিক তদ্রুপ তুর্কি যে পাওয়ারটা
কিভাবে প্রজেক্ট করবে ফাল বত্র অঞ্চলে, মানে কিভাবে সে বাস্তবায়ন করবে ইন দিস রিজন, এই অঞ্চলে ব্রাদারহুড পটেনশিয়াল ফিউচার ডোমিনেন্স, এবং ব্রাদারহুডের সম্ভব ভবিষ্যৎ যে আধিপত্য, সিরিয়া কুড বি প্রিসিভড এজ এ নিউ থ্রেট বাই দ্য সাম আরব কান্ট্রিজ। অর্থাৎ তুর্কি, আমরা জানি এক মুরল গেলে আরেক মুরল আসে, যেহেতু এখন ইরানের মুরলত্ব সিরিয়াতে হ্রাস পাইছে, এক্ষেত্রে তুর্কি কিছুটা মুরলগিরি করার সুযোগ পাবে। আর অবশ্যই সৌদি আরব, ইজিপ্টের মতো কান্ট্রি, মোহাম্মদ বিন সালমান, মোহাম্মদ বিন জায়েদের মতো নেতারা অবশ্যই ইরানকে পছন্দ করে না। এর মানে এই না যে তারা তুরস্ককে পছন্দ করে, তারাও তুরস্ককে পছন্দ করে না। ঠিক একই সাথে তারা মুসলিম ব্রাদারহুডকে অপছন্দ করে, কারণ কি তারা অনেকটা ডেমোক্রেটিক, গণতন্ত্র চর্চায় বিশ্বাসী অনেকটা। তো আর সালমান জায়েদরা তো গণতন্ত্রে বিশ্বাস করে না, গণতন্ত্র গেলে করলে তো তাদের ক্ষমতায় চলে যাবে। তো বলতে কুড পারসিভ, তারা কুড বি পারসিভ, গ্রহণ করা হতে পারে এজ এ নিউ থ্রেট, নতুন হুমকি হিসেবে বাই সাব আরব কান্ট্রিজ। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কেন এই বিষয়টাকে একটা থ্রেট হিসেবে গ্রহণ করতে পারে। যাই হোক, আমরা পরবর্তী প্যারাতে চলে যাই। লিবিয়া স্টাইল আউটকাম, এনাকে বলছে লিবিয়া স্টাইল আউটকাম। লিবিয়া স্টাইল আউটকামটা কি আসলে এখন আমরা এক্সপ্লেন করার চেষ্টা করবো। সেটা হচ্ছে রিগার্ডিং দ্য পলিটিক্যাল ফিউচার অফ সিরিয়া, two scenario can be imagined: a peaceful transition of new system or a Libyan and Sudanese style outcome. কি বলতেছে এখানে, কি বলতেছে সেটা হচ্ছে সিরিয়ার ভবিষ্যৎ রাজনৈতিক প্রেক্ষাপটের সাপেক্ষে দুইটা দৃশ্যকল্প চিন্তা করা যায়। টু সিনারিওস ক্যান বি ইমাজিন, দুইটা দৃশ্য কল্পনা করা যায়। এক, পিসফুল ট্রানজিশন টু এ নিউ সিস্টেম, অর্থাৎ নতুন একটা সিস্টেমে ট্রানজিট হওয়া, নতুন একটা সিস্টেমে চলে যাওয়া। অরে লিবিয়ান সুদানি স্টাইল আউটকাম, অথবা লিবিয়ান এবং সুদানের মতো নতুন একটা ফলাফলটা আমরা দেখতে পাবো। অর্থাৎ হয় পিসফুল একটা পাওয়ার ট্রানজিশন হবে, নতুন একটা সিস্টেমকে অ্যাডপ্ট করা হবে, গ্রহণ করা হবে, অথবা লিবিয়া এবং সুদানের মতো একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে। এখানে এই প্রাতে এটাই বলছে। কারণ আমরা কি জানি লিবিয়া এবং সুদানে কি করছে, মোহাম্মদ গাদ্দাফির পতনের পরে যেখানে ডেমোক্রেটিক একটা লিবিয়া পাওয়ার কথা ছিল না, কিন্তু সেখানে দেখা গেছে লিবিয়ার অঞ্চলগুলা খন্ডে খন্ডে ভাগ হয়ে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন বিদ্রোহীরা শাসন করতেছে, এবং তাদের মধ্যে গৃহযুদ্ধ চলমান, এবং সিভিল ওয়ার কিন্তু এখনো চলমান। একটা অঞ্চল লিবিয়ার যে রাজধানী সেটা গ্রহণ করতেছে, সেটার উপর কন্ট্রোল আছে তুর্কি সাপোর্টেড গভর্নমেন্টের। আর বেনগাজি শহরটা ওয়ারলর্ড হাফতারের নেতৃত্বে চলতেছে, যেটা কি রাশিয়া বেক্ট। এন্ড কি বলতেছে, এ পিসফুল ট্রানজিশন কুড বি অ্যাচিভড ইফ দ্য অপোজিশন কন্টিনিউস উইথ ইটস মডারেট রেটরিক অ্যান্ড অ্যাকশন। এখানে একটা বিষয় বুঝতে হবে, এখানে মডারেট রেটরিক অ্যান্ড অ্যাকশনের কথা কেন আসলো। আমরা কি জানি এসটিএস এবং বিভিন্ন গ্রুপগুলোর সাথে আল কায়দা এবং আইএসের সাথে সম্পৃক্ততা আছে। তো লেখক বলতেছে যে একটা পিসফুল ট্রানজিশন, একটা শান্তিপূর্ণ হস্তান্তর, পরিবর্তন সম্ভব, কুড বি অ্যাচিভ, অর্জন করা সম্ভব, ইফ দ্য অপোজিশন কন্টিনিউ, এই যে বিরোধী দলগুলো যদি বর্তমান যে অবস্থার মধ্যে আছে সেই অবস্থা ধরে রাখে, তারা যদি তাদের পূর্বের অবস্থায় ফিরে না যায়, তাহলে এই ধরনের পিসফুল ট্রানজিশন সম্ভব। রেটরিক মানে তাদের যে বয়ান, অ্যাকশন, তাদের যে কাজ, তাদের মডারেট বয়ান এবং কাজগুলাকে যদি তারা ধরে রাখে, তাহলে একটা পিসফুল ট্রানজিশন সম্ভব। হাউএভার ইট কম্পোজ অফ ডাইভার্স ফ্র্যাগমেন্ট গ্রুপস। কিন্তু মজার বিষয় হচ্ছে, কিংবা দুঃখের বিষয় হইতেছে, এই যে বিরোধী গ্রুপগুলা, এগুলো কম্পোজ অফ ডাইভার্স, এরা কম্পোজ মানে তৈরি, অফ ডাইভার্স বৈচিত্র্যপূর্ণ এবং বিভক্ত। এই ছোট ছোট অনেক, যেমন ফ্রি সিরিয়ান আর্মি আছে, তারপর এসটিএস আছে, তারপর তুর্কিশ গ্রুপ আছে, আরো বিভিন্ন ছোট আল নুসরা ফ্রন্ট আছে, বিভিন্ন ছোট ছোট অনেকগুলো গ্রুপ মিলে কিন্তু আসাদের পতন ঘটাইছে। এই জন্য বলতেছে it is composed of diverse and fragmented groups that have unity solely to eliminate a common enemy. আমরা জানি একটা যখন কমন শত্রু থাকে, তখন বিভিন্ন গ্রুপগুলোর মধ্যে মতাদর্শ থাকলেও তারা ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারে। কিন্তু যখনই কি ইমরান রিডিং রুমে